বেশি করে আমার বড় মানুষের প্রতি যে আমরা সবাই যেন সুন্দর মতো সহমত নিয়ে একসাথে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি এবং যে যার মতো করে যদি আমাদের কাজ করতে পারি, যে যার জায়গার থেকে যদি বড়রা জিনিস কিছু করতে পারি, ইনশাল্লাহ বড়রা বলবি আদর্শ উপজেলা। দর্শক, ভিন্ন মতে সহমত, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র, দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 256 নম্বর নির্বাচনী এলাকা, কুমিল্লা ৮ আসন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আলোচনায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জাকারিয়া তাহের সুমন, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। স্বাগতম আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই জানতে চাইবো আপনি কেমন আছেন এবং আপনার আসনের মানুষ কেমন আছে? মাশাল্লাহ, আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। আমার এলাকাতে মানুষজন শান্তিতে আছে, সুন্দর একটা পরিবেশ আছে। অর্থনৈতিক একটা, যেহেতু আমরা একটা বিকজ ওই যুদ্ধের কারণে একটু সময় যাচ্ছি, ওই একটু অস্থিরতা আছে। তাছাড়া বাদ বাকি সকল পরিবেশ নিয়ে মোটামুটি শান্তিতে আছে আমার এলাকার মানুষ। সম্প্রতি ঘটেছে এমন একটি বিষয় যেটি আপনি সরাসরি আপনার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট, যেটি আপনাকে বারবার আসলে মাথায় ভাবাচ্ছে, এরকম কোনো স্মৃতিচারণ যদি আমাদের সাথে শেয়ার করতে চান। সম্প্রতি ঘটেছে। রিসেন্টলি প্রধানমন্ত্রী চাঁদপুরে একটা কর্মসূচি দিয়েছিলেন, খালকাটা এবং জনসভা, এবং চাঁদপুরে যাওয়ার পথটা আমার এলাকার উপর দিয়ে যেতে হয়। তো উনি যখন আমার চাঁদপুর কুমিল্লা রাস্তার উপরে যাবেন, তখন ওনাকে রিকোয়েস্ট করলাম যে অ্যাটলিস্ট আমার এলাকাতে একটা পথসভা করে যান। উনি প্রায় 22 বছর আগে 2001-এর নির্বাচনের সময়, তখন আমার বাবা এমপি ছিলেন, সংসদ সদস্য। তো আমার আর ওনার অনুরোধে উনি মাত্র খুব বেশি জনসভা করেন নাই ওই সময়, মাত্র 5টা জনসভা 5 জায়গাতে গেছিলেন। মানে 2001 সালে মোস্টলি দেশলীয় খালেদা যে ম্যাডামের যে 5টা আসন ছিল, তার মধ্যে 4টা আসনে গেছিলেন। আর আমার বাবার এখানে আমাদের বগুড়াতে এসেছিলেন। মানে সারা বাংলাদেশের মধ্যে মাত্র 2 থেকে 3 জায়গায় ওই সময় গিয়েছিলেন। আচ্ছা, তার মধ্যে আপনাদের আমাদের একটা গেছিল। অনেক রিকোয়েস্ট করছিলাম, উনি না বলতে পারেন নাই। তো বগুড়াতে প্রায় 10টা জনসভা করছিলেন, সকাল 10টা থেকে রাত প্রায় 11টা পর্যন্ত। তো ওই রাত্রে যে লাস্ট জনসভাটা করেছিলেন, ওইটা ছিল লক্ষ্মীপুর বাজারের মাঠে লাস্ট জনসভাটা করেছিলেন। তো উনি যখন চাঁদপুরে যাচ্ছিলেন, সেই লক্ষ্মীপুর বাজারটা ওই রাস্তার পাশেই। তাই বললাম, আপনি দেখেন অলরেডি লাস্ট একটা জনসভা করে গেছিলেন এত বছর আগে। বড়রা মানুষ খুব চাচ্ছে আপনি একটু যাওয়ার সময় একটা পথসভা করে যান। তো তখন রাজি হয়েছিলেন। তো ওই পথসভা জনসভাতে রূপান্তরিত হয়েছিল। প্রায় অনেক 25-30 হাজার মানুষ ওনাকে দেখার জন্যে। কারণ বগুড়ার মানুষ ওনাকে খুব পছন্দ করে, কারণ তখনই উনি বলেছিলেন বগুড়া আর বগুড়ার মধ্যে মাত্র একটা অক্ষরের ডিফারেন্স। আমি যেভাবে বগুড়াকে দেখি, বগুড়াকেও দেখব। তো তখন থেকেই বগুড়ার মানুষ ওনার প্রতি অত্যন্ত ওনার অত্যন্ত প্রচণ্ডভাবে ভালোবাসেন এবং মনে করেন যে নিজের লোক। তো উনি যাবেন এলাকার উপর দিয়ে, আর ওনাকে দেখবেন না। সেজন্যে বেশ খুব অল্প সময়ের মধ্যে বড় আয়োজন হয়েছিল। তো উনিও নেমে খুশি হয়েছিলেন। পথসভা থেকে জনসভায় রূপান্তরিত হয়ে গেছিল। আর ওইখানে আমি ওনার কাছে আমাদের কুমিল্লাকে বিভাগ হিসাবে প্রতিষ্ঠার জন্য আবদার করি, এবং কুমিল্লা জেলার কৃষি বিশ্ববিদ্যালয় করে। উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন ইনশাল্লাহ করবেন। আমার মন্ত্রী মহোদয়, আমরা যদি একেবারে আবারও আপনার আসনে চলে যাই, আপনার আসনের ভৌগোলিক অবস্থান এবং সেই সাথে সম্ভাবনাময় কি কি পদক্ষেপ দেখতে পাচ্ছেন আপনার আসন নিয়ে? আমার আসনটা অ্যাকচুয়ালি সারা দেশে অনেক মানুষই চিনে না, বিকজ এটা লালমাই পাহাড়ের পাদদেশে। আমার পূর্বে হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এবং কুমিল্লা সদর উপজেলা,
দক্ষিণে লাকসাম, উত্তরে চান্দিনা, পশ্চিমে কচুয়া। তো মাঝামাঝি একটা অবস্থানে আছে। এখানে মূলত আমাদের সবচেয়ে বড় সম্পদ আমি যেটা মনে করি সেটা যে এটা কৃষি নির্ভর একটা এলাকা। আমাদের প্রচুর ফসল উৎপাদন হয়, বিশেষ করে আমাদের উত্তর এলাকাতে প্রচুর শীতকালীন সবজি এবং কচুর লতি ফেমাস। ওই আমাদের খুব পাশেই নিমসার বাজার, কচুর লতিটা কি ওইখানে বেশি? ওইখানে সবচেয়ে বেশি হয় এবং সারা দেশে ওখান দিয়ে যায়। আর মানব সম্পদ, সবচেয়ে বড় শক্তি আমাদের হলো মানব সম্পদ। আমাদের প্রতিটি বাড়িতে কেউ না কেউ বিদেশে আছে। সেই সাথে গৌরবময় কোনো ঐতিহ্য। আমাদের কুমিল্লার যে যে লালমাই পাহাড়ের এখানে আমরা যে বৌদ্ধবিহার, হ্যাঁ হ্যাঁ, বদ্ধবিহার। ঠিক আমাদের অঞ্চলের একটা অংশ। আর এটা কি আপনার আসনের মধ্যে আমার পড়ছে? আসনের মধ্যে পড়ে নেই, কিন্তু ঠিক আসনের পাশেই, পাশেই। একদম পাশেই। আমার আসন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1-1.5 কিলোমিটার দূরে। আর বগুড়াতে কিন্তু আমাদের যথেষ্ট কিছু 2টা বৌদ্ধ মন্দির আছে, হিন্দু একটা বড় জনপদ হিন্দু এবং আপনি অলরেডি বসবাসের। আপনার কথায় বলেছেন যে আপনার ওইখানে আসলে বিশাল কৃষি একটা সম্ভাবনার অঞ্চল। আমরা যদি, যেহেতু আপনি ওই অঞ্চলের মানুষ, আমরা যদি আশপাশের ২-১টি আসনের থেকে আপনার আসনটাকে একটু ব্যতিক্রমীভাবে বলতে বলি, আপনি কিভাবে পরিচয় করিয়ে দিবেন? আমাদের আসলে সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের মধ্যে সাম্প্রিকতার যে একটা সুন্দর সংহতি আছে। এবং খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো সময় আমরা খুব বেশি মোটামুটি শান্তিটা আমরা ধরে রাখতে পারছি। মানুষজন সহমতে বিশ্বাস করে। আপনার যে অনুষ্ঠান, এই সহমত বগুড়ার মানুষের জন্য একদম পারফেক্ট। কারণ মতের ভিন্নতা আছে, রাজনীতির ভিন্নতা আছে, কিন্তু কোনোটাই কোনো সময় উগ্রতার পর্যায়ে যায়নি। সবসময় মোটামুটি একটা শান্তি। আপনি আপনার আসন নিয়ে সামনে কি ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন, যেটি আপনি এখন মাননীয় মন্ত্রী, একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার আসনের মানুষ কি ধরনের প্রত্যাশা এখন করছে আপনার কাছে? সার্বিক উন্নতির, বিশেষ করে রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং যোগাযোগ সবকিছু মিলিয়ে যেন বগুড়ার সার্বিক উন্নতির একটা আশাবাদ তাদের আছে আমার উপরে। এবং ইনশাল্লাহ বিশ্বাস করি যে আগামীতে বগুড়াকে একটা আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়, এখানে যত মানুষ যথেষ্ট পড়াশোনা করেন, ভালো ভালো পদে আছেন, শিক্ষায় দীক্ষায় বলেন অগ্রগামী। সো এবং আপনি এই উপজেলাকে বলেছেন যে, ডেভেলপমেন্ট করা খুব খুব বেশি ডিফিকাল্ট হ্যাঁ, এবং আপনার কথায় আপনি বলেছেন যে অনেক মানুষ প্রবাসে আছে। থাকেন। তো সেই প্রবাসে যারা অলরেডি আছেন তারা তো আছেন। নতুন করে যারা আসলে যাওয়ার চিন্তাভাবনা করছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা আছে কিনা? আমরা কারিগরি শিক্ষা এবং হুম। ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এই জন্য একটা বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র করার চিন্তা করতেছি। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট নিয়েছি, যে টিডিসি বলে। কারণ আনস্কিল লেবার একটা দেশে গেলে যে পরিমাণ আর্ন করতে পারবে, তাকে যদি একটু ইভেন সেমি স্কিল করে দেওয়া যায়, তার স্কিল হলে তো আরও ভালো, সে অনেক বেটার করতে পারে। আমাদের ইচ্ছা যে আমরা আগামীতে যেসবই আমাদের ছেলেমেয়েরা যেন বিদেশ যায়, যদি অ্যাটলিস্ট সেমি স্কিল বা স্কিল হয়ে যায় যেন যায়, সেই চেষ্টাটা থাকবে মূলত। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সবচেয়ে বেশি কোন প্রত্যাশাটা আপনি অনুভব করছেন? মানুষ তো একটা জিনিসই চায়, শান্তি, প্রগতি, উন্নতি। যেন সবাই তো ভালো করতে চায়, ওই পরিবেশটা যদি তৈরি করে দিতে পারি আমরা, বাকিটা তো আল্লাহ সবাই রিজিক রাখছে, যে যার মতো করে আমরা নিজেরটা করে দিতে পারবো। শুধু তাদেরকে পরিবেশটা করে দেওয়া দরকার। আপনি কততম সংসদ সদস্য? যে আমি দিতে পারি। আমার বাবা আপনি 2004-এ আমার বাবা মারা যাওয়ার পরে আমি উপনির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলাম। এবং সংসদ সদস্য থেকে এই ১ম সরাসরি আপনি মন্ত্রী। জি। এই যে যাত্রাটা, আপনার এই যাত্রাটার মাঝখানে যে একটা পার্থক্য বা আপনার দায়িত্বর যে একটা বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে, এই বিষয়টি আমাদের সাথে একটু শেয়ার করেন। যে কি ধরনের পরিবর্তন হয়েছে? দেখেন, আমাদের প্রধানমন্ত্রী
আমার উপর বিশ্বাস করছেন, ভরসা করছেন। আমার একটাই চাওয়া, যেন আমি ওনার সেই বিশ্বাসটা রাখতে পারি, এই দেশের মানুষের জন্য কাজ করতে পারি, দেশের জন্য যেন কিছু করে যেতে পারি। যখন আপনি শপথ নিচ্ছিলেন মন্ত্রণালয়ের অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, তখন সেই মুহূর্তে প্রথম আপনার কোন দায়িত্বটা মাথায় এসেছিল এবং সেই সময়ের কোনো স্মৃতিচারণ একটু আমাদের সাথে শেয়ার করেন? বাবার কথা মনে পড়তেছিল, যে বাবা থাকলেও তো আজকে অনেক গর্ববোধ করতেন। ওনার যে স্বপ্ন ছিল, আমি ওই পথ ধরেই রাজনীতিতে আসা। আমার বাবা একজন সেলফ মেড ম্যান ছিলেন, সাকসেসফুল বিজনেসম্যান। উনি পরিণত বয়সে উনি এসেছিলেন রাজনীতিতে, আমার এলাকার মানুষের জন্য কিছু করতে। হঠাৎ করে চলে যান। আমি ওনার সেই স্বপ্নটাকে পূরণ করার জন্যই রাজনীতিতে আসি। আমার একটাই ইচ্ছা, যে আমার নিজের এলাকা তো আছেই অবশ্যই, আর যেহেতু প্রধানমন্ত্রী এখন দেশের জন্য কাজ করতে সুযোগ করে দিচ্ছেন, দেশের মানুষের জন্য যেন কিছু করে যেতে পারি। বাবার কোনো স্মৃতিচারণ মনে পড়ে যে কিভাবে বাবা দায়িত্ব পালন করছেন, মানুষের কথা কিভাবে শুনছেন? আহ, বাবা যখন রাজনীতিতে আসেন, তখন আমাদের বড়ুরার একদম মানে যোগাযোগ ব্যবস্থা খুবই ইয়ে ছিল। তো সারাদিন শুধু বড়ুয়া নিয়ে চিন্তা করতেন। মাত্র 8 কিলোমিটার পাকা রাস্তা ছিল বড়ুয়াতে। ওনার 5 বছরে উনি প্রায় 300 কিলোমিটার পাকা রাস্তা করছিলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে যেভাবে পারছেন সারাক্ষণ শুধু বড়ুয়ার উন্নয়ন নিয়ে চেষ্টা করছিলেন। মানুষের প্রতি ওই ভালোবাসা, এলাকার প্রতি তার ভালোবাসাটা, ওইটাই আমাকে উদ্বুদ্ধ করে। আমার নিজেরও, তারপর আমি ওনার সাথে মাঠে ছিলাম, মানুষের সাথে মিশতে মিশতে মানুষের জন্য কিছু করতে পারার যে আনন্দ, দুনিয়াতে এত বড় আনন্দ কিছু নেই। এবং সেই আনন্দ থেকেই মানুষের জন্য কাজ করার জন্য সরকার আপনাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে। সেই জায়গা থেকে যদি জানতে চাই আপনার মন্ত্রণালয়কে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এবং সাধারণ মানুষ আসলে সরাসরি মন্ত্রণালয়ের কাছ থেকে কিভাবে উপকারগুলা পেয়ে থাকে? দেখুন, মানুষের তো বেসিক মূল চাহিদা 3টা। একটা হলো বাসস্থান, মাঝখানে সবাই একটা ছাদ চায়। হুম, হুম, হুম। তো আমার মন্ত্রণালয়ের মূল কাজ সেটাই, গৃহায়ন আবাসন তৈরি করা। বিশেষ করে আমাদের দেশের যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছেন, তাদের জন্য শহরে যেই অবস্থা আছে, যে একটা বাড়ি করা বা একটা ফ্ল্যাট নেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের মন্ত্রণালয়ের মূল চেষ্টাটাই যে আমরা কীভাবে ওটা ওনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, স্বল্প মূল্যে আহ, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের জন্য আবাসনের বন্দোবস্ত করতে পারি, পরিকল্পিত নগরায়ণ করা। আমাদের যে আবাসন প্রকল্পগুলি বলেন বা শহরগুলিতে এখনও আমার কাছে মনে হচ্ছে যে পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল। আমরা চেষ্টা করতেছি যেন আগামীতে প্রতিটা শহর বা প্রতিটি এলাকা যেন পরিকল্পিতভাবেই নগরায়ণের মাধ্যমে যায়। এই দায়িত্ব পালনে আপনার আসনের থেকে যে মন্ত্রণালয়ের দায়িত্বটা পেয়েছেন, এখানে সংসদ সদস্য একসাথে, একসাথে আপনি একজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী। এই ২ টার সমন্বয় আপনি কিভাবে করেন? অর্থাৎ আপনার আসনের মানুষ কি কখনো মনে করেন যে আপনাকে আসলে আগের মতো পাচ্ছে না, তারা কাছে পাচ্ছে না? আপনি তো এখন জাতীয় সমস্যাগুলো আপনাকে দেখতে হয়, জাতীয় যেকোনো কাজে আপনাকে সময় দিতে হয়। এই কমপ্লেন তো আছে একটু, এই কমপ্লেন একটু আছে। আগের মতো তো আর আসলে এলাকাতে সময় দিতে পারি না। তবে আমাদের বড়ুরা বিএনপির নেতাকর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ, সুশৃঙ্খল, মোটামুটি তারা সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। ঠিক ফোনে কথা বলছি যখন সুযোগ পাচ্ছি, বিশেষ করে শুক্রবার শনিবার একটু সময় দেওয়ার চেষ্টা করি। মাঝে মাসে একবার কি একবার তো যাই, পারলে 2বারও যাই। এর মধ্যে কি এখন কোনো সমস্যার কথা শুনতে পাচ্ছেন? যে সমস্যাটা একটু বেশি মনে হচ্ছে আপনার কানে আসছে যে এই সমস্যাটা আপনার আসনে? রাস্তাঘাট রাস্তাঘাট রাস্তাঘাট। রাস্তাঘাটের অবস্থা একটু দুরূহ, বিকজ যোগাযোগ ব্যবস্থা একটা, যেগুলি রাস্তা আছে সেগুলিরও ভঙ্গুর অবস্থা, আর যেখানে নাই সেগুলি করতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের যে খাল, এগুলিও সেচের জন্য যে প্রধানমন্ত্রী যে প্রোগ্রামটা নিয়েছেন, অনেক জায়গাতে জলবদ্ধতা হইতেছে, অনেক জায়গাতে খালগুলি ভরে মানুষজন দোকানপাট বাড়িঘর করছে। তো খালগুলিকে আবার পুনরুদ্ধার করা, এই 2টা জিনিস মানে প্রথম প্রায়োরিটি।
আইন শৃঙ্খলার দিক থেকে কোনো কমপ্লেন আসে? আল্লাহর রহমতে আমার বগুড়াতে আইন শৃঙ্খলা মোটামুটি ভালো অবস্থায় আছে। শুধু ইলেকশনের আগে যে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের বগুড়াকে মাদক মুক্ত করব, সেটা নিয়ে একটু ইয়েতে আছি, এটা কি চেষ্টা আপনার চলতেছে। কমিটমেন্টের এটা মধ্যে আমার ছিল? কমিটমেন্ট। বাদ বাকি তেমন আর খুব বেশি কিছু নাই, কারণ আমার এলাকাটা বর্ডার বেল্ট না, তো এখানে তুলনামূলক অপরাধ কম হয়, কিন্তু মাদক জিনিসটা নিয়েই ইয়েতে আছি। ধন্যবাদ। আমরা আবার আপনার মন্ত্রণালয়ে চলে যাই। মন্ত্রণালয়ের জাতীয় দায়িত্বে কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা বা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে? বাস্তবায়নের মানে সে গত সরকারের সময় থেকে একটা জিনিস হয়ে আসছিল যে যে কোনো প্রজেক্টই সময় মতো বাস্তবিত হয় নাই, আর যার কারণে যেটা হয়েছে সময়ের লিঙ্কার করে সেটা কস্ট এসকেলেশন হয়েছে। তো আমাদের ওই জায়গাটাতেই প্রাধান্য যে আগামীতে যেন আমরা সময় মতো প্রজেক্টটি শেষ করতে পারি, নির্দিষ্ট সময়ে প্রজেক্টটা শেষ করতে পারলে যেই টাকায় করার কথা সেই টাকাতেই সে সম্পন্ন হওয়া উচিত। এটাতে আসলে সবচেয়ে বড় বাধা কোথায়? নেতৃত্বে আমি মনে করি নেতৃত্ব ঠিক থাকলে সম্ভব। এমন কোনো উদ্যোগ কি আছে যেটা আসলে সাধারণ মানুষ এখনো জানে না, কিন্তু এটা আসলে ভবিষ্যতের জন্য অনেক বড় ধরনের প্রভাব ফেলবে এবং সেটার অনেক সময় নিয়ে হতে পারে? কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ এখনো জানে না, যেটা আপনারা আসলে প্ল্যানিং করছেন আপনার মন্ত্রণালয়ের জন্য, সারা বাংলাদেশের জন্য। আমাদের একটা প্রজেক্ট আছে 2025 সাল থেকে 35 সাল পর্যন্ত, যে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে যে পরিকল্পিত সারা বাংলাদেশকে আমরা কোথায় মানে বিজনেস সেন্টার হবে, কোথায় আবাসিক হবে, কোথায় যে পুরো জিনিসটাকে একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসার এই কাজটা চলতেছে। এটা একটা অংশ। দ্বিতীয়ত ঢাকা প্রধানমন্ত্রীর একটা বড় কনসার্ন ঢাকা শহরকে লিভেবল করা, ঢাকা শহরে যে যানজট বা বিশৃঙ্খলা এগুলি থেকে শহরকে আরও সুন্দর করা, মুক্ত করা। আমরা রিসেন্টলি, যে আপনারা জেনে খুশি হবেন, পূর্বাচল অনেক বছর ধরে পূর্বাচল একটা প্রজেক্ট হয়ে আসে, এবং এটা কিন্তু বিরাট বড় একটা প্রজেক্ট, উত্তরা প্রায় 3-4 ভাগ বড়, কিন্তু এখানে কেউ যাচ্ছেন না বা মানুষ এখনো থাকতে শুরু করছেন না। তো মূল যে কারণটা ছিল সেটা আমরা রিসেন্টলি এই সরকারের আমার সময় এসে প্রথমেই আমরা সুরাহা করছি। এটা 3টে ডিস্ট্রিক্ট মিলে পূর্বাচল ছিল। যেমন আরেকটু ক্লিয়ার করে বলেন। পূর্বাচল যে রাজুকের যে প্রজেক্টটা, এর মধ্যে যে এরিয়া ছিল সেখানে কিছু নারায়ণগঞ্জের অংশ ছিল, কিছু গাজীপুরের অংশ ছিল, কিছু ঢাকা ডিস্ট্রিক্টের অংশ ছিল। আচ্ছা। তো যার কারণে ওইখানে যেমন পুলিশ কোথাও কোনো অন্যায় ঘটলে পুলিশ ডাকলে কাকে ডাকবে? নারায়ণগঞ্জের পুলিশ ডাকবে, না গাজীপুরের পুলিশ ডাকবে, না ঢাকার পুলিশ? তিনটা বর্ডার 3টে একসঙ্গে বর্ডার আসলে। যেহেতু দিয়ে কাজ করতেছিল। তারপরে তো প্রাইম মিনিস্টারের ডিরেক্টিভ অনুযায়ী আমরা বললো যে এটা হাউ ডু ইউ সলভ দিস, মানে আমাদেরকে মানুষজনকে ওখানে নিয়ে যেতে হবে। জলসিঁড়ি অনেক পরে, কিন্তু জলসিঁড়িতে যথেষ্ট কাজ হচ্ছে, বিশেষ করে আর্মির আন্ডারে আছে যেহেতু। তখন পূর্বাচলকে আমরা চিন্তা ভাবনা করে বেশ কিছু মিটিং হয়েছে, ইন্টার মিনিস্ট্রিয়াল যারা যারা স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে বেশ কয়েকবার বসার পরে আমরা লাস্টে ডিসাইড করি যেটা ঢাকা সিটি নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে নিয়ে আসবো, এবং সেটি হয়েছে এখন। এবং আমাদের মধ্যে সেটা আইন হয়ে পাশ হয়েছে গত সংসদে, যে লাস্টে এই আইনটাও পাশ হয়েছে বিধি মোতাবেক। এবং ঢাকা ওয়াসার তখন পূর্বাচল কেম টু আন্ডার ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা তখন দায়িত্ব দিছে ওয়াটার পানির জন্যে, ডেস্কো তখন দায়িত্ব দিছে ইলেকট্রিসিটির জন্যে, ডিএমপি তখন দায়িত্ব দিছে ওখানে 4টা থানা করে পুরো সিকিউরিটির জন্যে। সো আমরা বিশ্বাস করতেছি এই সরকারের আমলেই আমরা পূর্বাচলকে লিভেবল করব, এটা আমাদের টার্গেট। তার মানে আপনারা বলতেছেন যে একটা অথরিটির আন্ডারে দেওয়ার কারণে এখন খুব দ্রুত কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমার বিশ্বাস ঠিক। আমি কিছুদিন আগে ঝিলমিলেও গেছিলাম আমরা, আমাদের টার্গেট আগামী 1 বছরের মধ্যে ঝিলমিলকে লিভেবল করা, এবং আগামী 3-4 বছরের মধ্যেই পূর্বাচলকে মানুষজন গিয়ে এখানে বসতি করতে পারে সেই অবস্থা তৈরি করা। আপনি প্রথম যখন সংসদ সদস্য হয়েছিলেন, আপনার আসনের মানুষের যে সমস্যার কথাগুলো আপনি শুনতে পেয়েছেন, অনেকদিন আগের কথা বলছি, এবং এখন 2026 সালে আপনি প্রথমে সংসদ সদস্য, তারপর মাননীয় মন্ত্রী। তখনকার সমস্যা আর এখনকার সমস্যার মধ্যে আসলে পার্থক্য কতটা তৈরি হয়েছে? ওই সময় আমি যেটা প্রথম বেশি ফেস করছি সেটা হচ্ছে বিদ্যুৎ।
মানে প্রতিটি মানুষই আসছে যে আমাকে 1 কিলোমিটার বিদ্যুৎ দেন, বা আমার গ্রামে বিদ্যুৎ নেই, আমার গ্রামটার মধ্যে একটু বিদ্যুৎ দেন। বিদ্যুতের একটা বিরাট অংশ ছিল যে, বাট এখন যে বলতে পারি যে গত 15-20 বছরের মধ্যে আর কিছু হবে না, আমাদের প্রতিটি গ্রামে বিদ্যুৎ চলে গেছে, প্রায় প্রতি বাড়িতেই বিদ্যুৎ আসে। রাস্তাঘাট তো অবশ্যই ছিল, তখনও ছিল, এখনও আছে। কিছু হয়তো কিছু রাস্তাঘাট হয়েছে, কিন্তু এখনও একটা বড় অংশ রাস্তাঘাট হয়নি। প্রাইমারি স্কুল, হাই স্কুল আগের তুলনায় একটু বেশি। চিকিৎসাটা তখনও প্রবলেম ছিল, এখনও আছে। কিছু কিছু হয়তো হয়েছে, কিন্তু মৌলিক খুব বেশি গত 15 বছরে যে খুব বেশি উন্নতি হয়েছে সেটা মনে হয়। তো মানুষের চাহিদা আছে। কারণ যে ধারাবাহিকতায় আপনি কাজ শুরু করছেন বা যেভাবে আপনারা কাজ করতেছেন, আগামী 3 বছর পর বাংলাদেশের এই জায়গাটা কোথায় দেখতে পাচ্ছেন? দেখেন, আমার মন্ত্রণালয়ের মূল কিন্তু অ্যাকচুয়ালি সরকারি যত বিল্ডিং বা রক্ষণাবেক্ষণ, এই দিকগুলি বেশি। বিল্ডিং তৈরি করা বা সরকারি মানুষের জন্য আবাসন তৈরি করা। যতটুক আমার চেষ্টা থাকবে যে যত বেশি করে আমরা যেন সাধারণ মানুষের জন্য গৃহায়নের বন্দোবস্ত করতে পারি, সেটা তো একটা অবশ্যই। প্লাস আমরা যাই তৈরি করি যেন সেটা মানসম্মত হয়। এটার জন্য কি দেশের কোনো মানুষের কাছে। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন আছে বা কোনো দপ্তরের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন আছে? এটা কিছুটা জাস্ট মোর, ইউ হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট, ইউ হ্যাভ টু বি মোর মন্ত্রণালয়কে আরও অ্যাক্টিভ করা, আরও নজরদারি বাড়ানো, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা, যেন ইচ্ছা করলে কন্ট্রাক্টর সাহেব নিম্নমানের জিনিস তৈরি না করতে পারেন। আপনি কখনো সমালোচনার মধ্যে পড়েছেন? কেউ আপনাকে নিয়ে সমালোচনা করছে বা আপনার মন্ত্রণালয়কে নিয়ে সমালোচনা করছে? মানুষ মাত্রই সমালোচনার মধ্যে পড়তে হয়, যে আর যেহেতু রাজনীতি করি সবাই তো আর ভালো বলবে না। কিছুদিন আগেই যেটা হয়েছে, আমি একটা চিটংয়ে গিয়েছিলাম, আমাদের চিটং KDA, CDA, চিটং উন্নয়ন ডেভেলপমেন্ট যেটা অথরিটি, তারা বেশ বড় 3টা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। একটা জলবদ্ধতা নিয়ে, যেটা আর্মি 24 ইঞ্জিনিয়ারিং করতেছে, আর 2টা করতেছিলেন একজন বড় কন্ট্রাক্টর। রাত্রেবেলা ফ্লাইট থেকে নেমেই রাত 10টা 10:30 বাজে, তখন লাস্ট ফ্লাইট ছিল। তো র্যাম্পের উপরে গিয়ে ওই রেলিং টপকে পাশে গিয়ে যে কাজ দেখতে গিয়েছিলাম। তো এটা নিয়ে সমালোচনা হয়েছে, আবার অনেকে বলছেই ভালো। তো এবং আপনি একাই রেলিং টপকায় চলে গেছেন? আমার সাথে ওখানে ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন। তো কাজ করতে গেলে অনেক সময় কারণ ঘুরে আসতে গেলে প্রায় 1.5-2 কিলোমিটার ঘুরে আসতে হতো, আর র্যাম্পটা ছিল ঠিক ওইখানেই। মানে এখানে এই ভিন্ন মতটা কি ধরনের, যে আপনি কি রাস্তা ক্রস করছেন, রাস্তা আপনি ক্রস করছি একটু হিসাবে, যে রাস্তা সিগন্যাল খালি ছিল অমান্য একদম। করছেন, না, আইন সিগন্যাল ছিল অমান্য না, করছেন এরকম? রাস্তা একদমই খালি ছিল রাতের বেলা, যেহেতু হয়নি। তো ডিভাইডারটা আমি ক্রস করে গেছি, সেটা নিয়ে মানুষ বলে করে। কিন্তু দিন শেষে এই যে মানুষ যে বলছে, এইটাকে আমরা ভিন্ন মত আকারে নিয়ে নিচ্ছি, সেই ভিন্ন মতটাকে আপনি আসলে কিভাবে মানে গ্রহণ করছেন, বা এই ভিন্ন মত থেকে কি দেখেন, সমালোচনা না হলে নিজে শোধাইতে পারে না। সমালোচনাকে যদি আপনি কনস্ট্রাকটিভ সমালোচনা হলে আমি সবসময় আই ওয়েলকাম ইট। একেবারে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনার রাজনৈতিক অনুকরণীয় ব্যক্তিকে, আপনি যদিও আপনার শুরুর কথায় বলেছেন আপনার বাবা, যদি আপনার বাবাই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বাবার 2 থেকে 3টি ইতিবাচক গুণ আপনি যেটা বাবা ছাড়া আমি ধারণ আমার করেন। সবচেয়ে আমার সত্যি করে যদি আমি রাজনৈতিক আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, আমি ওনার দেশপ্রেম, দেশত্যাগ এবং ওনার যে জীবনী, সেটাই আমাকে মূলত অনুপ্রেরণা করে দেশের জন্য কিছু করার জন্য, দেশের জন্য। অবশ্যই বাবা একটা ফ্যাক্টর। আর আপনার আমার আইডল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব। সেই সাথে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে যদি জানতে চাই রাজনৈতিক জীবনে? আমি কাউকে খুব প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করি না। সবাই চেষ্টা করবে, মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে। আপনার আসনে নির্বাচন করেছেন, আপনার প্রতিদ্বন্দ্বী ছিল কেউ? জি, অবশ্যই ছিল, জামাত প্রার্থী ছিলেন। তার সম্পর্কে 3টি তথ্য যদি জানতে চাই। উনি কুমিল্লার একটা নাম করে স্কুলের প্রিন্সিপাল সাহেব, যথেষ্ট ভালো মানুষ হিসেবে জানি। বা রাজনীতিতে ওনার চেষ্টা উনি করছেন, আমার চেষ্টা আমি করছি, মানুষ আমাকে ভোট দিচ্ছে।
এটা আমাদের অনুষ্ঠানের উত্তর। ভিন্ন মতের সহমত। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীর যে ইতিবাচক গুণটা বললেন, এটা আমাদের অনুষ্ঠানের আসলে সার্থকতা। আমার বাবাও এই জিনিসটাতে বিশ্বাস করতেন। যখন উনি একটা কথা বলতেন যে, আমি যখন এমপি হয়েছি আমি সবার এমপি। তো উনি তো কোনো কাউকে দল মত নির্বিশেষে আননেসেসারি যে আমার দল করে না সেজন্য তাকে আমি অন্যভাবে দেখতে হবে সেটা না। আমি সেটা বিশ্বাস করি না। আজকে যখন আমার বড়রা মানুষের এমপি হয়েছে, আমি সবার এমপি। সবাই আমার সাথে সমান এক্সেস, ভিন্ন মত ডাজন্ট ম্যাটার। এই সবার এমপি এই জায়গা থেকে আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন? বেশি করে আমার বড়রা মানুষের প্রতি যে আমরা সবাই যেন সুন্দর মতো সহমত নিয়ে একসাথে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি এবং যে যার মতো করে যদি আমরা কাজ করতে পারি, যে যার জায়গার থেকে যদি বড়রা জন্য কিছু করতে পারি, ইনশাল্লাহ বড়রা বলবে যে আদর্শ উপজেলা। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, ভিন্ন মতের সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আপনারা দেখলেন মাননীয় মন্ত্রী মহোদয়। ওনার কোনো কথা বা কোনো কমিটমেন্টের জায়গায় যদি আপনাদের কোনো সহমত থাকে কমেন্টের বক্সে জানিয়ে দিবেন এবং সেই সাথে যদি কোনো দ্বিমত থাকে সেটিও জানিয়ে দিবেন। যদি কোনো প্রত্যাশা থাকে সেটিও জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।